আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতন এক 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 একক জাতি। পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী। আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্নভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী, এমনকি রেজিয়ামের সাথে তার বক্তব্যে একটু বলেছেন কিছুক্ষণ আগে, যখন উনি বন্দি দশায় ছিলেন সেই সময়ও যে বেজি উনি দেখেছেন, বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না সেটির কারণ তারা দিয়েছে। তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা মানে জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের উপকারী। মানব সমাজের বিকাশে প্রত্যেকটা পশু পাখি কিংবা বন্য প্রাণীর ভূমিকা যে অনস্বীকার্য, আমরা এতক্ষণ আলোচনায় সেটা শুনেছি সকলের কাছ থেকে। আমরা কম বেশি সবাই জানি কিংবা কেউ কেউ হয়তো ভুক্তভোগীও, সেটা হলো গত কয়েক বছর ধরে এখানে হয়তো অনেকেই হয়তো আছেন সেটার ভুক্তভোগী, আজকে যারা এখানে সামনে উপস্থিত আছেন। গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিন্তু এডিস যে মশাবাহিত যে ডেঙ্গু জ্বর, এটা কিন্তু বেশ মারাত্মক রূপ নিয়েছে কখনো কখনো। প্রাণী সংরক্ষণ নিয়ে আপনারা যারা কাজ করছেন, যারা কম বেশি কাজ করেন, আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে ব্যাঙ কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে, মশার বিস্তারটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায়, প্রাকৃতিক উপায়। সুতরাং এই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য বিশেষ করে শহরে নগরে ব্যাঙের জন্য নিরাপদ আবাস আমরা এখানে ফড়িং, জোনাকি জোনাকি পোকা, প্রজাপতির বিভিন্ন বিষয় কেন প্রয়োজন, মৌমাছির কেন প্রয়োজন, সেগুলো যেরকম আজকে শুনেছি ঠিক একইভাবে আমি যেটি বলছি এটা অনেকেরই আপনাদের কম বেশি ধারণা আছে যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাস অর্থাৎ জলাশয়ে থাকা প্রয়োজন, ঠিক একইভাবে যেরকম ফড়িং বা জোনাকির জন্য প্রয়োজন। এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর, প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি আমাদের। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের একটি সংস্থা আছে। আহ, একজন বক্তা ওনার বক্তব্যে এই বিষয়টা বলে গেছেন। তারপরে আমি রিপিট করছি যে প্রায় এক দশক আগে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই দেশে ১৬০০-র বেশি প্রজাতি প্রাণী রয়েছে। এই ১৬০০-র ভিতরে প্রায় ৩০০, আমার কাছে আমি যতটুকু জানি, উনি প্রফেসর সাহেব হয়তো আরো একটু কারেক্ট বলতে পারবেন, এর মধ্যে প্রায় ৩৯০টি প্রজাতি কিন্তু বিলুপ্তির মুখে চলে গিয়েছে। এবং এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরো অনেক দেশেই কিন্তু মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন আজকে। একটি বিশাল একটি প্রিয় উপস্থিতি, আরেকটি বড় বিষয় বাংলাদেশের গর্ব যেটা আমাদের ঐতিহ্যবাহী, ঐতিহ্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার, এটিও আজ এখানে আলোচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে। আমার যতটুকু মনে আছে, যতটুকু দেখেছি আমি, ধারণা আছে ৮০-র দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত ৪০০-রও বেশি, প্রায় ৫০০-র কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন ১০০-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও এখন কমে ২০০-র নিচে চলে এসেছে বোধহয় খুব সম্ভব, বা রাউন্ড অ্যাবাউট ২০০-র মতন হবে। ঠিক এইভাবে বাংলাদেশের আরো অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায়। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, আনপ্ল্যান্ড নগরায়ন, নদী জলভূমি ভরাট, বন উজাড় সহ নানা কারণে
যেগুলো এর ভেতরেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন। নানা কারণে একদিকে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে, ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। আর এ সকল কারণেই কিন্তু বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল, এগুলোও কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। খুব সম্ভবত এখানে একজন লয়ার আছেন, যিনি এ সকল বিষয় নিয়ে কাজ করেন। ওনার এটা, আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, ওনার খুব ভালো বোধহয় ধারণা থাকবে এ বিষয়ে। খুব সম্ভবত প্রাণী কল্যাণ আইন 2019, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। আহ, ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। আমার সাথে কিছুদিন আগে যখন আমি বিষয়টি নিয়ে চিন্তা করেছিলাম, আমি তখন কয়েকজন, তার মধ্যে আজকের সভাপতি আদনান উপস্থিত ছিল, সেদিন আমি প্রথম কয়েকজনের সাথেই আলাপ করেছিলাম যে কি করা যায় এখানে। সেদিন আমি আদনানকে বলেছিলাম যে এই বিষয়গুলোতে আপনারা দয়া করে কাজ করুন এবং আমাদেরকে বলুন যে আমাদের সুযোগ হলে ইনশাল্লাহ আমরা কি কি কাজ করতে পারি। আমি নিশ্চয়ই আমি আই এম কোয়াইট শিওর যে নিশ্চয়ই ওনারা, আজকে যারা এই বিষয়ে এখানে আছেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে আমাদের নতুন সংস্থাটি, তার যারা নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জীব বৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইন, যেটি যেটি বোধহয় খুব সম্ভব এটিও আলোচনা হয়ে গিয়েছে, এখানে একজন বক্তা বলেছেন আইন কিংবা বিধানের চেয়েও কিন্তু আপনার আমার, আমাদের সকলের, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনতা, অর্থাৎ কনসাসনেসটা, আমাদের যেটা কনসাস করা মানুষকে, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে, মনের ভেতরে উপলব্ধিটা থাকতে হবে যে জীব বৈচিত্র্য রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ, মানব সমাজ, আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত, আমাদের অনেক বিষয় জড়িত। সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন দল ভিন্ন মত কিংবা অবৈধভাবে লোভ লালসার আশায় যেখানে মানুষের প্রতি মমত্ববোধের একটা অভাব প্রকট হয়ে উঠছে, সেখানে পশু পাখি কিংবা বন্য প্রাণীর প্রতি মমত্ববোধের কথা হয়তো অনাহূত ভাবার মতন মনে হতে পারে, যে যেখানে মানুষেরই বিষয়, সেখানে হঠাৎ করে পশু পাখি নেই। তবে এটাও কিন্তু সত্যি, পশু পাখি, কুকুর, বিড়াল, হাতি কিংবা বাঘ, অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয়, শুধু আইন করে প্রাণীর আহার, আবাস, নিবাস নিশ্চিত করা, যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি, আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে, যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার, নিবাস, তাদের নিরাপত্তা নিশ্চিত, এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে। উপস্থিতিবৃন্দ, প্রাণীর নিরাপত্তা, অধিকার রক্ষা, মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক। মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন এটা মানব সমাজের পরিপক্কতা এবং উন্নত নৈতিকতারই কিন্তু প্রতিফলন ঘটায়। সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার, প্রাণীদের আবাস
অক্ষত রাখা দরকার। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে, সেটা রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি। কারো মনে এই ধরনের কথা আসাটা অন্যায্য নয় হয়তো। তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা দৃশ্যত ব্যর্থতা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি মনে করি আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্রও নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরও সতর্ক এবং যত্নবান থাকব। সেই বিবেচনা থেকেই দেশের রাজনৈতিক ডামাডোলের বাইরে এসে পশু প্রাণী প্রাণী প্রেমী কিছু মানুষের আয়োজনের আজকের প্রাণী বিষয়ক এই আলোচনাটি অবশ্যই অর্থবহ এবং অত্যন্ত ভালো একটি উদ্যোগ। দেশের প্রাণীর নিরাপত্তা এবং অধিকার সংরক্ষণের স্বার্থে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করে সুসংগঠিতভাবে আরও কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে আপনাদের এই চলমান উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আপনাদের আন্তরিক সাফল্য কামনা করি। একই সাথে এখানে আজকের এই অনুষ্ঠানটিকে এবং এই সংগঠনটিকে তৈরি করার জন্য, এই সংগঠনের এখানে আলোচনার এসছে, রুমনের বক্তব্যে উঠে এসছে যে কিছু মানুষ একত্রিত হয়ে আপনারা একটি হসপিটাল তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমি এখানে ধন্যবাদ জানাতে চাই জাহিদ। জাহিদ আমার এলাকার ছেলে, সেজন্য আমি ওকে আলাদাভাবে চিনি একটু। জাহিদকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অ্যাম্বুলেন্সটির কথা উঠে এসেছে, সেই অ্যাম্বুলেন্সটি আজকে এই সংস্থানটিকে জাহিদ উপহার হিসেবে দিয়েছে। আপনারা এরকম এভাবে যারা আপনারা ছোট ছোট করে হলো অথবা যার যে অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেছেন এই সংস্থার অগ্রযাত্রা শুরু করার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরিশেষে আয়োজকবৃন্দকে আবারও ধন্যবাদ জানাই। এই যাত্রায় আমাদের স্লোগান হোক, প্রাণ বাঁচাও প্রাণী বাঁচাও, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল। এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।